নিধারামপুর গ্রামে রমেশ নামে একজন থাকতো। সে কোনো কাজই ঠিক মতো করতে পারত না, আর এই জন্য তার পরিবারও খুব দরিদ্র ছিল। একদিন সকালে কি গো, সেই কখন থেকে দেখছি মাথায় হাত দিয়ে বসে আছো। কি ভাবছো তুমি এত? সেই কখন খাবার দিয়ে রেখেছি, এখনো তো শুয়েও দেখোনি। চিন্তায় গলা দিয়ে খাবার নামছে না গিন্নি। যে কাজ করছি সে কাজেই লস হচ্ছে। এভাবে চলতে থাকলে তো কিছুদিন পর না খেয়ে মরতে হবে গিন্নি। তোমার কথা তো আমি কিছু বুঝতেই পারছি না, কি বলতে চাইছো তুমি? নদীতে মাছ ধরতে গেলে জালে মাছ ওঠে না। জমিতে ধান চাষ করলাম, ধানগুলো সব ইঁদুরে খেয়ে ফেললো। ঝাল লাগালাম, একবারও ভালো হলো না। বেগুন লাগালাম, বেগুনগুলো কে যেন চুরি করে নিল। এখন তুমিই বলো, সংসারটা কিভাবে চালাবো আমি? তখনই রমেশের বাবা এসে বলে, এত চিন্তা করিস না রে বাবা। এত চিন্তা করলে যে তুই অসুস্থ হয়ে যাবি। আমি বলছি কি, আমাদের যে পুকুর আছে সেখানে কিছু মাছ চাষ করলেই তো হয়। এতে যদি 2-1 টাকা ঘরে আসে, তোকে তখন আর কষ্ট করে নদীতে মাছ ধরতে যেতে হবে না। মাছের পোনা কিনতে অনেক টাকা লাগে বাবা, এত টাকা আমি কোথা থেকে পাবো? তাছাড়া বাবা, ওই পুকুরটা অনেক নোংরা, তুমি তো জানো। ওই গোয়াল ঘর থেকে সমস্ত গোবর ওই পুকুরে যায়। এরই মধ্যে রমেশের ছেলে এসে বলল, দাদা, ওখানে মাছ চাষ করা যাবে না। গোবরের ভেতরে কি মাছ চাষ করা যায় বলো? উপরওয়ালা কি তাহলে আমাদের মুখের দিকে তাকাবে না? ওকেও দুবেলা দুমুঠো খেতেও দিতে পারি না। পুকুরে গোবর তাতে কি হয়েছে? একবার চেষ্টা করে দেখ না বাবা, কোনো কাজ হয় কিনা। আমি শুনেছি মাছেরা নাকি গোবরও খায়। দাদা ঠিকই বলেছে বাবা, তুমি আমাদের পুকুরে একবার মাছ ছেড়ে দেখো না। আচ্ছা ঠিক আছে, আমার কাছে তো মাছের পোনা কেনার মতো টাকা নেই। নদী থেকে যে মাছ পাবো, ওই মাছ বিক্রি না করে আমাদের পুকুরে ছেড়ে দেব, কি বলো? বুদ্ধিটা খারাপ নয়। আচ্ছা, তোমার তো নদীতে যাবার সময় হয়ে গেছে, এখন তাড়াতাড়ি খেয়ে নাও দেখি। রমেশ তার বউয়ের কথা মতো ভাত খেতে শুরু করে। কিছু সময় পর রমেশের বউ বলে উঠল, ওগো, গরুর খাবার যে সব ফুরিয়ে গেছে। তুমি বরং মাছ ধরে বাড়ি ফেরার পথে কিছু ঘাস কেটে এনো। ঠিক আছে গগিন্নি, তুমি বরং ঘর থেকে আমার জালটা এনে দাও। আজ বড্ড দেরি হয়ে গেল। তুমি একটু দাঁড়াও, আমি ঘর থেকে এক্ষুনি এনে দিচ্ছি। রমেশের বউ এই বলেই ঘর থেকে জাল এনে রমেশকে দিল। রমেশ জালটা নিয়ে নদীতে চলে যায় মাছ ধরতে। কিছুক্ষণের মধ্যেই রমেশ এসে পৌঁছল। তখন সে বলে উঠল, হে ওপরওয়ালা, আজকে জালে 2-3টা মাছ বেশি দিও। বাবার কথা মতো গোবরের পুকুরে মাছ ছেড়েই দেখি। যদি আমার পুকুর মাছে পরিপূর্ণ হয়, তাহলে আমাদের আর কোনো কষ্ট হবে না, না খেয়েও থাকতে হবে না। ওপরওয়ালা দেখো। রমেশ এই বলে নদীতে মাছ ধরতে গেল। এরপর রমেশ নদীতে জাল ফেলে, কিন্তু কোনো মাছ ওঠে না। 2-1 বার জাল ফেলার পর জালে কয়েকটা মাছ বাঁধে, আর ওই দেখি সে বলে উঠে, ওহ, কত সময় পর জালে মাছ উঠল। মাছগুলো হাড়ির মধ্যে জিয়ে রাখি, না হলে যে মাছগুলো মরে যাবে। রমেশ হাড়িতে মাছ জিয়ে রেখেছে। সে আবার মাছ ধরে। কিছুক্ষণ পর না, আর একটা মাছও উঠল না জালে। কি আর করার, কিছু ঘাস কেটে আনি মাঠ থেকে। রমেশ মাঠে যেয়ে ঘাস কাটে। এরপর ঘাস আর মাছের হাড়ি নিয়ে বাড়ি ফিরে আসে। তুই বাড়ি ফিরলি বাবা, তা মাছ পেয়েছিস? বেশি মাছ পাইনি বাবা, অল্প কিছু মাছ পেয়েছি। যাক বাবা, যাক। বলছি বাবা, গোবরের ভেতর মাছগুলো ছেড়ে দেওয়া কি ঠিক হবে বলো? মাছগুলো ছেড়েই দেখ না, ছেড়েই দেখ, কপাল যদি খুলে যায় বাবা। আচ্ছা বাবা, আমি তাহলে পুকুরে গেলাম। রমেশ এই বলে পুকুরে গেল মাছগুলো ছাড়তে। রমেশ মাছ ছেড়ে দিয়ে এরপর গরুর কাছে যায়, আর রমেশ তার বউকে বলে,
ও গিন্নি, বলছি গরুর পেটে কিচ্ছু নেই, আমাদেরও তো ক্ষুধা লেগেছে, খেতে দাও সবাইকে। এরই মধ্যে ছেলে এসে বলল, বাবা, ও বাবা, আমি শুনলাম তুমি নাকি আমাদের পুকুরে মাছ দিয়েছ। হ্যাঁ রে বাবা, অল্প কিছু মাছ দিয়েছি। আর জানিস তো, নদীতে বেশি মাছ পাওয়া যায় না। মাছগুলো বড্ড চালাক, পানির একেবারে গভীরে থাকে। বুঝতে পেরেছি বাবা। আচ্ছা, আমি এখন জঙ্গলে যাচ্ছি। কেন রে বাবা? জ্বালানি নেই, জ্বালানি আনতে হবে তাই। মা বলেছিল জ্বালানি নাকি ফুরিয়ে গেছে। তা তুই একা যাস না জঙ্গলে, বুঝলি? জঙ্গলে অনেক ভয়ঙ্কর জীবজন্তু আছে। চল, আমিও তোর সাথে যাব। তাহলে তো অনেক ভালো হয়, চলো তাহলে বাবা। এরপর রমেশ আর রমেশের ছেলে জঙ্গলে যাবার উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই তারা জঙ্গলের অনেক গভীরে চলে যায়। বাবা, ওই দেখ, গাছটা শুকনো। গাছটা কেটে বাড়ি নিয়ে যাই, অনেক দিনের জ্বালানি বেরিয়ে যাবে। তুমি ঠিক বলেছ গো বাবা। এরপর রমেশ গাছটা কাটতে শুরু করে। কিছুক্ষণ পর রমেশের ছেলে বলে ওঠে, বাবা, ও বাবা, অনেক তো সময় হলো আমরা এসেছি, আর যা গরম পড়েছে, আর সাথে করে পানিও তো আনেনি, খুব তৃষ্ণা পেয়েছে বাবা। পানি খাবি বাবা? কিন্তু এই জঙ্গলের ভেতর পানি কোথায় পাবো বল? আচ্ছা চল, কোথাও পানি পাই কিনা একটু খুঁজে দেখি। হ্যাঁ বাবা, তাই চলো, না হলে পানি তৃষ্ণায় আমি মরেই যাব। এই বলে রমেশ আর রমেশের ছেলে জঙ্গলের ভেতর পানি খুঁজতে বের হয়। কিছুক্ষণ পর রমেশ একটা নদী দেখতে পায়। তখন সে বলে, এই দেখ বাবা, একটা নদী মনে হচ্ছে। এই গভীর জঙ্গলে একটা নদীও আছে। আরে তাই তো। ও বাবা, দেখো নদীর চারপাশটা কত সুন্দর লাগছে, আর দেখো কত ফুল নদীর চারপাশে। তুই সত্যি বলছিস রে বাবা। চল এবার তাড়াতাড়ি পানি খেয়ে বাড়ি ফিরি। রমেশ আর তার ছেলে পানি খেতে যায়। পানি খাওয়া শেষ হতেই একটা বড় মাছ দেখে তারা। তখন রমেশের ছেলে বলে, বাবা, ও বাবা, ওই দেখো কত বড় মাছ। কতদিন এমন বড় মাছ খাই না বলো, আজ মজা করে মাছ খাবো। বাবা, তুমি মাছটা ধরো। সত্যি তো, মাছটা কত বড়! এত বড় মাছ আমি কখনো দেখিনি। তুই দাঁড়া, আমি মাছটা ধরে নিয়ে আসি। এই বলে রমেশ মাছটা ধরে নিয়ে গেল। বাবা, ও বাবা, এই কাঠগুলো দিয়ে অনেক দিন রান্না করা যাবে। চলো এখন বাড়ি ফিরে যাই। ঠিক আছে বাবা, তা তুই এই মাছটা ধর, আমি কাঠগুলো নিয়ে নেই। দাও দাও, বাড়ি গিয়ে মাকে বলবো মাছটা কষিয়ে রান্না করতে। এরপর রমেশ কাঠ নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে গিয়ে রমেশের ছেলে বলতে লাগলো, মা, ও মা, এদিকে এসো, দেখো কত বড় মাছ। হো মা, এত বড় মাছ হয় নাকি? তা কোথায় পেলি এত বড় মাছ? জঙ্গলে কাঠ কাটতে কাটতে অনেক প্রাণী তৃষ্ণা পেয়েছিল, তাই পানি খুঁজতে খুঁজতে একটা নদী পেয়ে যাই জঙ্গলের ভেতরে। ওই নদীতে পেয়েছি এই মাছটা। এটাও কি আবার পুকুরে ছেড়ে দিবা নাকি? না না গিন্নি, মাছটা রান্না করো, আমার ছেলেটা খেতে চেয়েছে। আচ্ছা বেশ। তখনই রমেশের বাবা এলো। বাবা, বেশ বড় মাছ, খেতেও তো অনেক মজা হবে। বৌমা, বৌমা, বটিটা এনে তাড়াতাড়ি মাছটা কাটো। ঠিক আছে বাবা। রমেশের বউ একটা বটি এনে মাছটা কাটতে যায়। ঠিক তখনই মাছটা কথা বলে ওঠে, না না, আমাকে কেটো না, কেটো না দয়া করে। আমার যে পানি ছাড়া থাকতে খুব কষ্ট হচ্ছে, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও না। ও মাগো, হে তো ভূত। বাবা, ও বাবা, ওই মাছটা তো কথা বলছে। আরে ভয় পাচ্ছ কেন? আমি তো কথা বলতে পারি, ভয় পেও না। আমার যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমায় একটু পানিতে রাখো না। বিশ্বাস করো, আমি ভূত নই, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তুমি ভয় পেও না, আমরা তোমাকে পানিতেই রাখছি। রমেশ বাবা,
তুই বরং মাছটা আমাদের পুকুরে রেখে দে। এই বলে তারা মাছটিকে নিয়ে ওই গোবরের পুকুরে দিল। পানি পেয়ে যেন মাছটা প্রাণ ফিরে পেল। আহ, আমি যেন নতুন প্রাণ পেলাম। তোমাদের অনেক ধন্যবাদ আমার কথা রাখার জন্য। এখন তোমরা আমার একটা কথা রাখবে? কি কথা বলো? আমার এখানে একা থাকতে খুব কষ্ট হবে। তোমরা আমাকে যে জঙ্গলের নদী থেকে নিয়ে এসেছো, ওখানেই আমার এক সাথী আছে। আমাকে আমার সাথীর কাছে দিয়ে আসবে? কাল আমরা তোমাকে তোমার সাথীর কাছে নিয়ে যাব। আজ আমরা আসি তাহলে। আমি শুনে খুব খুশি হলাম। রমেশরা এই বলে ওখান থেকে চলে গেল। তখনই অলৌকিক মেয়ে মাছটা বলল, আমার তো ক্ষুধা পেয়েছে, এখন আমি খাবো কি? আরে আরে ওটা কি আসছে পুকুরে? খাবার নাকি? খেয়ে দেখি তো একবার। মাছটা গোবর খেয়ে দেখলো। এরপর সে বলল, বাহ, এই খাবারটা খেতে খুব ভালো। এত সুন্দর খাবার আগে আমি কখনো খাইনি। খেতে যে খুব ভালো লাগছে। পরের দিন রমেশ আর রমেশের ছেলে ওই পুকুর পাড়ে যেয়ে বলে, মাছ, ও মাছ, কোথায় তুমি? এসো, এদিকে চলো, আমরা তোমার সাথীর কাছে দিয়ে আসবো। আমি এখান থেকে যেতে চাই না গো। কি বলছো? কি বলছো তুমি? যেতে চাও না মানে? এখানকার খাবার খুবই সুস্বাদু। এত সুস্বাদু খাবার দেখে আমি কোথাও যেতে চাই না। আমরা তো তোমাকে কিছুই খেতে দেইনি মাছ। কেন? ও যে খাবার পানিতে পড়ছে। আরে ওটা তো গোবর। আমাদের গোয়াল ঘর থেকে সরাসরি পুকুরের পানিতে পড়ে। এজন্যই তো এই পুকুরটাতে কেউ আসে না। তাই আমরা এই পুকুরে কোনো মাছ চাষ করতে পারি না। কি বলছো? গোবর গোয়াল ঘর থেকে আসছে মানে? কিন্তু এটা খেতে তো খুব সুস্বাদু। তাই আমি এখানেই থাকতে চাচ্ছি। এখানে তুমি আমার সাথীকে এনে দাও। কিন্তু তোমার সাথীকে নদীর পাড়ে আমরা কি করে পাবো? তখনই ওই মাস্টার রমেশকে একটা পাতা দেয় আর বলে, এই নাও, এই পাতাটা নদীর পাড়ে রাখলে আমার সাথী নদীর পাড়ে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা আসি তাহলে। এই বলে রমেশ আর রমেশের ছেলে ওই পাতাটি নিয়ে জঙ্গলের ওই নদীর দিকে চলে গেল, ওই অলৌকিক মাছের কথা মতো। নদীর পাড়ে ওই পাতাটা রাখার কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা বড় মাছ আসে। এসে বলে, তোমরা এই পাতা কোথায় পেলে? আর আমাকে ডাকলেই বা কেন? আমাদেরকে তোমার বউ পাঠিয়েছে তোমাকে নিতে। আমার বউ? আমার বউ কোথায় আছে? কাল থেকে সারা নদীতে আমার বউকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও আমার বউকে পাইনি। তুমি চিন্তা করো না গো মাছ, সে অনেক ভালো আছে। সে আমাদের পুকুরে আছে, আমাদেরকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যেতে। ও আচ্ছা, ঠিক আছে, আমি যাব তোমাদের সাথে। আমাকে নাও। রমেশ ও রমেশের ছেলে অলৌকিক ছেলে মাছটাকে নিয়ে বাড়ি ফিরে আসলো। তারা এসে ওই মাছটাকে পুকুরে ছেড়ে দিল। এরপর, তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা সত্যি খুব ভালো মানুষ। না না, আমাদেরকে ধন্যবাদ দিতে হবে না। আমরা তাহলে এখন আসি। চলো বাবা। হ্যাঁ রে বাবা, চল তাহলে। রমেশ আর রমেশের ছেলে ওখান থেকে চলে গেল। তখনই অলৌকিক ওই ছেলে মাছটা বলে উঠল, ও বউ, তোমাকে কাল থেকে কত খুঁজছি জানো তুমি? এরা আমাকে ধরে এনেছিল। এই দেখো, এখানে পুকুরে যে গোবর পড়ছে ওগুলো খেতে খুব সুস্বাদু। তাই তোমাকে এখানে নিয়ে আসতে বলেছিলাম। অলৌকিক মেয়ে মাছের কথা শুনে অলৌকিক ছেলে মাছটা পুকুরের গোবর খেয়ে বলল, হ্যাঁ তো, আসলেই তো এটা অনেক সুস্বাদু। হ্যাঁ গো, এরা না অনেক ভালো, এদেরকে উপহার দেওয়া উচিত। হ্যাঁ গো, তুমি ঠিক বলেছ। যাই, পুকুর পাড়ে কিছু শাক দেখে এসেছিলাম, আজ বরং ওই শাকগুলো তুলি রান্না করি। রমেশের বউ এই বলেই পুকুর পাড়ে যায় শাক তুলতে। পুকুর পাড়ে গিয়ে সে তো অবাক হয়ে যায়, কারণ পুকুরের মধ্যে ছিল অনেক তাজা মাছ। আর তাই দেখে সে বলে উঠল, ওমা, এ কি, পুকুরে এত মাছ কোথা থেকে এসেছে? ওগো, ওগো, কে কোথায় আসো?
তাড়াতাড়ি এসো, এসে দেখো কি হয়েছে। রমেশের বউয়ের কথা শুনতেই সবাই তাড়াতাড়ি পুকুর পাড়ে চলে এলো। কি হয়েছে বউ, তুমি এভাবে ডাকছো কেন? ও মা, পুকুরে এত মাছ কোথা থেকে এলো গো? কি? কিন্তু আমি তো পুকুরে কোনো মাছ ছাড়িনি, তাহলে এত মাছ কোথা থেকে এলো? তখনই ওই মাছগুলো এসে বলল, আমি দিয়েছি গো, এখন থেকে এই মাছগুলো তোমাদের পুকুরেই বড় হবে। তুমি সত্যি বলছো মাছ? তাহলে তো আমাদের আর না খেয়ে থাকতে হবে না, মাছ বিক্রি করে বাবা বাজার করতে পারবে। হ্যাঁ গো, কিন্তু তোমরা সব সময় এই পুকুরে গোবর দেবে। গোবর না দিলে এই পুকুরে একটা মাছও থাকবে না। তার মানে আমাকে গোবর দিয়ে মাছ চাষ করতে হবে? হ্যাঁ, তুমি ঠিক বলেছ, তোমরা সত্যি খুব ভালো। তাই এই মাছগুলো তোমাদের উপহার দিলাম। দেখবে, এই মাছ বিক্রি করে তোমরা ধনী হয়ে যাবে, তোমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমরা তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। তোমরা আমার ছেলেকে একটা পথ দেখালে। চিরকৃতজ্ঞ থাকবো আমরা। হ্যাঁ গো, তোমাদের যতদিন ইচ্ছে তোমরা আমাদের এই পুকুরে ততদিন থাকো। না গো, এখানে আমরা বেশি দিন থাকতে পারবো না, জঙ্গলের ওই নদীতে দিয়ে এসো। কিন্তু কেন? আমরা এক জায়গায় বেশি দিন থাকতে পারি না, এই জন্য আমাদেরকে দিয়ে এসো ওই নদীতে, দিয়ে এসো আমাদের। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। এই বলে রমেশ আর রমেশের ছেলে ওই অলৌকিক মাছ দুটোকে নিয়ে ও নদীতে দিয়ে আসলো। আর এরপর রমেশ ওই পুকুরের মাছ বিক্রি করে, আর তাদের সব কষ্ট দূর হয়ে যায়। রেনু ও শিবু দুই ভাই বোন। তারা মাঠের এক বেগুন ক্ষেত থেকে বেগুন চুরি করছিল। তখন রেনু শিবুকে বলে, দাদা, এই দাদা, তাড়াতাড়ি বেগুনগুলো তুলে বাড়ি চল। বেগুন ক্ষেতের মালিকের কাছে ধরা পড়লে নির্ঘাত পিঠ মুড়ো দিয়ে সে বেঁধে রাখবে। এই তো হয়ে গেছে বোন, আজ বেশ কিছু বেগুন তুললাম। দুদিন না আসলেও আর সমস্যা নেই, চল বাড়িতে চল। দিনু একজন গরিব চাষি। তার মাঠে সামান্য কিছু জমি ছিল। সেই জমিতে বেগুন চাষ করে সে কোনো রকমে সংসার চালাতো। কিন্তু কিছুদিন হলো তার বেগুন ক্ষেত থেকে রোজ বেগুন চুরি হতে লাগলো। তাই সে আজ সকালে মাঠে এলো বেগুন ক্ষেত পাহারা দিতে। দেখি আজ কারা আমার বেগুনগুলো চুরি করে। আজ সারাদিন মাঠেই বসে থাকবো। আমার সংসারটাই ভালোভাবে চলে না, তার ওপর কে যে আমার বেগুনগুলো চুরি করে কে জানে। হায় হায় রে, আজও আমার বেগুনগুলো সব চুরি করে নিয়ে গেল। কে কে করেছে আমার এই সর্বনাশ রে। দিনু তার বেগুন খেতে বসে কাঁদতে শুরু করলো। বেগুন ক্ষেতের পাশে ছিল একটা তাল গাছ। দিনুর মেয়ে টিনার কবর দেওয়া হয়েছিল। টিনা পেতনি রূপে সেই তাল গাছের উপরে থেকে তার বাবা ও বেগুন ক্ষেত দেখতো। না 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 না, অনেক সহ্য করেছি, আর না। আমার বাবা রোজ এমন করে কাঁদবে, আর এটা কিনা আমায় দেখতে হবে? আর না, এবার যদি ওই বেগুন চোর আসে তবে একটা হেস্তনেস্তু আমি করেই ছাড়বো। বুঝেছি, সৃষ্টিকর্তা মনে হয় নিশ্চয়ই আমার পরীক্ষা নিচ্ছেন। অকালে মেয়েটাকে হারালাম, এদিকে সংসারে অভাব আর অভাব, আর কিছুদিন থেকে ক্ষেতের বেগুন সব চুরি হয়ে যাচ্ছে। বেগুন ক্ষেত আর পাহারাই দেব না, যা আছে কপালে। দিনু ক্ষেত থেকে উঠে বাড়ি ফিরে এলো। এদিকে রেনু ও শিবু বেগুনগুলো বাড়িতে এনে তার মাকে বলল, মা, ও মা, দেখো আজ অনেক বেগুন এনেছি।
তুমি রান্নার জন্য কিছু বেগুন বাড়িতে রাখো, আর বাকিগুলো আমি হাটে বিক্রি করে আসি। বাবা, তোরা রোজ রোজ এত বেগুন কোথা থেকে আনিস? মানুষের খেতে কাজ করেই আনি মা। এত কাজ যদি না করি তবে বাবাকে সুস্থ করব কিভাবে? তাই তো মানুষের খেতে কাজ করে টাকার বদলে বেগুন আনি। এতে আমাদের খাওয়াও হবে, আবার বেগুন বিক্রি করে বাবার চিকিৎসাও করাতে পারবো। আহ আহ আমার ছোট ছোট ছেলে মেয়ে দুটোর মাথায় এত অল্প বয়সে কত বোঝা। আমাকে তোরা ক্ষমা করিস বাবা, তোদের জন্য আমি কিছুই করতে পারলাম না। বাবা, তুমি এসব কথা চিন্তা করো না তো। আগে তুমি সুস্থ হও, তারপর আমাদের কথা ভেবো। এই দাদা, চল বেগুনগুলো নিয়ে হাটে চল যাই। শিবু বাবা, তোর বাবার তো ওষুধ ফুরিয়ে গেছে। হ্যাঁ মা, আমার মনে আছে। আমি আসার সময় হাট থেকে ওষুধ নিয়ে আসবো। তারা একটা ঝুড়িতে করে বেগুন নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। তখন রেনু বলে, আচ্ছা দাদা, এটা কি আমাদের ঠিক হচ্ছে বল? আমরা অন্যায়ভাবে মানুষের ক্ষেত থেকে বেগুন চুরি করছি। না জানি সেই লোকটা কত কষ্ট পাচ্ছে। তাছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই রে বোন। বাবার জন্য কত মানুষের কাছে তো সাহায্য চাইলাম, কেউ আমাদের সাহায্য করেনি। তাই তো চুরি করতে বাধ্য হলাম। চুরি করতে আমার একটুও ভালো লাগে না রে। এভাবে আমরা আর কতদিন চুরি করব দাদা? যতদিন না আমাদের বাবা সুস্থ হয় ততদিন। হাটে চলে এসেছি, এবার চুপ থাক না। শিবু, বাবা শিবু, আজ তো বাড়িতে কিছু নেই, কি যে করি? তোরা এখনো কত ছোট, তোদের সাথে এসব কথা বলতেও যে আমার ভালো লাগে না রে বাবা। এত চিন্তা করো না তো মা, আমরা একটু পরেই কাজে বের হব, তখন কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে মা। তোরা আর কত খাটবি? তার চেয়ে বলি কি, আমি না হয় মানুষের বাড়ি গিয়ে দুটো টুকটাক কিছু কাজ করি। না না মা, তার কোনো দরকার নেই। আমরা যতদিন পারি কাজ করব, পরেরটা না হয় পরে দেখা যাবে। এই বোন, চল তো। আচ্ছা ভাই, চল। আজ কিন্তু সকাল সকাল বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরলেই তবে মা রান্না বসাবে। প্রতিদিনের মতো আজও দু ভাই বোন দিনুর বেগুন খেতে বেগুন চুরি করতে এলো। আজও তোরা আমার বাবার সর্বনাশ করতে এসেছিস? তোদের আজ এমন কাজ করব, জীবনের মতো শিক্ষা হয়ে যাবে। বোন, তাড়াতাড়ি হাত চালা, কেউ দেখে ফেললে খুব সর্বনাশ হয়ে যাবে রে। হাতে বেগুনের কাঁটা ফুটেছে রে দাদা, বেগুন তুলতে খুব কষ্ট হচ্ছে রে। আর জীবনে যেন কোনো কষ্ট না হয়, আমি সেই ব্যবস্থাই করে দেব তোদের। কে 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 এমন ভাবে কথা বলছে? এই দাদা, উঠুত না তো রে। দাদা রে, আমার না খুব ভয় করছে। তোরা তো আর কখনো বেগুন তুলতে পারবি না। রোজ রোজ আমার বাবার ক্ষেত থেকে বেগুন চুরি করিস, যার জন্য আমার বাবা মাকে প্রায় না খেয়ে থাকতে হয়। চুন্নি ছেলে মেয়ে একটা। কে কে তুমি? সামনে এসো বলছি, না হলে কিন্তু খুব খারাপ হবে। আমার সাথে কি খারাপ হবে রে চুন্নি ছেলে? খারাপ কাজ তো তোদের সাথে হবে। এই দেখ আমাকে। পেতনি, দাদা রে, এইবার কি হবে রে দাদা? কিচ্ছু হবে না, হবে তো বেগুন আর চিংড়ি। এরপর পেতনিটি তার জাদু শক্তি দিয়ে রেনুকে বেগুন গাছে একটা বেগুন বানিয়ে দিল ও শিবুকে একটা চিংড়ি বানিয়ে পাশে থাকা নদীতে ছুঁড়ে ফেলল। এবার কি হবে? এই পেতনিটা তো আমাকে চিংড়ি বানিয়ে দিল আর বোনকে বেগুন বানিয়ে দিল। বাবা মাকে এবার কে দেখবে? আমার বাবা মাকে কে দেখবে? দাদা,
দাদা আমি মানুষ হব। এই রোদে সে আমি পুড়ে যাচ্ছি দাদা, আমার যে খুব কষ্ট হচ্ছে। সব আমার জন্যই হলো, বোনটা না জানি কত কষ্ট পাচ্ছে। হায় সৃষ্টিকর্তা, তুমি আমাদের আবার মানুষের রূপে ফিরিয়ে দাও। এভাবে এক সপ্তাহ কেটে গেল। দিনু তার খেতে এসে দেখলো প্রতিটা বেগুন গাছ বেগুনে পরিপূর্ণ। এত বেগুন হয়েছে আমার খেতে, কিছুদিন রাগ করে খেতে না সেই তো লাভ হয়েছে দেখছি। চোরে মনে হয় আমার ক্ষেত থেকে আর বেগুন চুরি করছে না। চোরে বুঝতে পেরেছে আমি রাগ করেছিলাম। বাবা আজ কত খুশি, এর আগে বাবাকে কখনো এত খুশি হতে দেখিনি। যাই, বেগুনগুলো তুলে আজ হাটে নিয়ে যাই, আজ যে অনেক টাকার বেগুন বিক্রি করতে পারবো। দিনু একে একে বেগুন গাছ থেকে সমস্ত বেগুন তুলতে লাগলো। আমাকে তুলো না, আমি গাছেই ভালো আছি। আমাকে তুললে সে মানুষ আমাকে রান্না করে খাবে। তোরা চিৎকার করলেও তোদের কথা কেউ শুনতে পাবে না। যত ইচ্ছে চিৎকার কর। আজ তো অনেক বেগুন তুললাম, থাক আবার কাল তুলবো। এগুলো নিয়ে আজ হাটে যাই। সাক বাবা, আজকের মতো বেঁচে গেলাম। দিনু তার ক্ষেতের বেগুনগুলো হাটে বিক্রি করে প্রয়োজনীয় অনেক জিনিস কিনে বাড়ি ফিরল। হোমা, এত বাজার! ওগো, আজ কোনো কাজ টাজ পেলে নাকি? না গো গিন্নি, না, আমার ক্ষেতের বেগুন বিক্রি করে তবেই এত বাজার সদাই নিয়ে এসেছি গো। কি বলছো কি? আমাদের খেতে এত বেগুন হয়েছে নাকি? তুমি যে বললে রোজ নাকি বেগুন চুরি হয়ে যায়, গাছে কোনো বেগুনই নেই। সেদিনের পর থেকে তো রাগ করে আমি মাঠেই যাইনি। আজ কি মনে হলো, গিয়ে দেখি প্রতিটি বেগুন গাছে বেগুনে ভরপুর। হোমা, সত্যি বলছো? খুব ভালো হয়েছে বুঝলে, সোরগুলো মনে হয় ভালো হয়ে গেছে। গিন্নি, যাও তো, সকাল সকাল আজ রান্না বসাও। অনেকদিন হলো ভালো মন্দ খাই না, আজ একেবারে কবজি ডুবিয়ে খাবো গো। বেশ বেশ, তুমি একটু বিশ্রাম নাও, আমি রান্না হলে তোমায় খেতে থাকবো। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন দিনুর স্ত্রী দিনুকে বলল, ওগো শুনছো? হ্যাঁ বলো, কিছু বলবে নাকি? আমার না খেতে টাটকা বেগুন পোড়া আর সাথে নদীর চিংড়ি ভাজি খেতে খুব ইচ্ছে হচ্ছে। ও, এই কথা গিন্নি, আগে বলবে তো। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি যাচ্ছি। ক্ষেত থেকে বেগুন আর নদী থেকে চিংড়ি ধরে আনবো। এই দাঁড়াও, খালি হাতে যাচ্ছ কোথায়? জালটা তো নিয়ে যাও। দাও দাও, ভুলেই তো গিয়েছিলাম। আমি তাড়াতাড়ি ফিরবো, যাতে করে আমার লক্ষ্মী বউটা দুপুরে বেগুন পোড়া ও চিংড়ি খেতে পারে। দিনু নদীর ধারে গিয়ে দেখলো ঘাটে একটা বড় চিংড়ি। দিনু চিংড়িটি দেখে খুব খুশি হয়ে বলল, ওরে বাবারে, এত বড় চিংড়ি! বাহ, মেঘ না চাইতেই জল। যাক বাবা, বাঁচা গেল। কষ্ট করে আর জাল ফেলতে হলো না। এই চিংড়িটি নিয়েই বাড়ি যাই। ওহ, ক্ষেত থেকে তো আবার বেগুনও নিতে হবে। কোন বেগুনটি নেওয়া যায়? কোন বেগুনটি নেওয়া যায়?
সব থেকে ভালো বেগুনটি নিতে হবে। এই তো পেয়েছি, এই বেগুনটিই নেই। দাদা তুই? দাদা রে, আজ মনে হয় আমাদের শেষ দিন রে দাদা। আমাদের তুই আজ রান্না করে খেয়ে ফেলবি রে। কাঁদিস না বোন, এ সব কিছু আমার জন্যই হয়েছে। সৃষ্টিকর্তা আমাদের পাপের শাস্তি দিচ্ছে রে বোন, আমার বোন। ইস, এদের দুজনকেই নিতে হলো বাবা। এদের কেন তুমি নিলে? এদের গায়ে আগুনের তাপ দেবার সাথে যে আমার জাদু নষ্ট হয়ে যাবে। ওরা যে আবার মানুষ হয়ে যাবে। এদিকে দিনু বেগুন ও চিংড়ি মাছ নিয়ে বাড়ি ফিরে এলো। গিন্নি, ও গিন্নি, গিন্নি এসে দেখো, তোমার ইচ্ছেটা আজ সহজেই পূর্ণ হয়ে গেছে। নিয়ে এসেছো? বাহ, চিংড়িটি যে বেশ বড়। তা একটা চিংড়ি আনলে বুঝি? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ। নদীর ঘাটে গিয়ে দেখি এই বড় চিংড়িটি, তাই কষ্ট করে জাল না ফেলে একটা চিংড়ি নিয়েই ফিরে এলাম। আমি তো আর চিংড়ি খাই না, তুমি একা খাবে, তাই আর কি। বেশ করেছো। তাও বেগুনটি পোড়াতে দিয়ে এসে চিংড়িটা কেটে নি। তুমি বরং চিংড়িটা এখানে রেখে দাও। দিনুর স্ত্রী যেই বেগুনটি আগুনে ধরলো, সাথে সাথে বেগুনটি একটা ছোট্ট মেয়েতে পরিণত হলো। ও মা গো, ওগো ভূত, ভূত! ভূত? কই ভূত? দেখো, এই বেগুনটা একটা মেয়ে হয়ে গেছে। এ তো একটা আস্ত ভূত গো। না গো না, আমি কোনো ভূত না, আমি তো মানুষ। আমাকেও আমার দাদাকে ওই তাল গাছের পেতনি বেগুন ও চিংড়ি মাছ বানিয়ে রেখেছে। তোমার দাদা? কই তোমার দাদা? ওই যে চিংড়ি মাছ দেখছো, ওটাই আমার দাদা। আমাকে আগুনে ধরার কারণে হয়তো পেতনিটির জাদু শক্তি নষ্ট হয়ে গেছে। ওগো, ওগো চিংড়ি মাছটি আনো তো দেখি, এই মেয়েটি সত্যি বলছে কিনা। এরপর চিংড়ি মাছটিকেও আগুনে ধরার সাথে সাথে একটা ছোট্ট ছেলেতে পরিণত হলো। ওগো, এসব আমি কি দেখছি? কি হচ্ছে এসব আমার সাথে? আসলে আমরা আপনাদের সাথে অনেক বড় একটা অন্যায় করেছিলাম, যার শাস্তি স্বরূপ বোন বেগুন আর আমি চিংড়ি হয়ে গিয়েছিলাম। আমাদের সাথে অন্যায় করেছ? কি বলছো তোমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আপনাকে সব বলছি। এরপর শিবু দিনু ও তার স্ত্রীকে সব কথা খুলে বলল। তাহলে তোমরাই এতদিন আমাদের ক্ষেতের বেগুন চুরি করতে, তাই না? গিন্নি, ওরাও তো অভাবে পড়ে করেছে, ওদের তো কোনো দোষ নেই। কিন্তু সেই পেতনিটি আমাকে বাবা বলেছে কেন? আমি বাবা? তোমাদের মেয়ে টিনা? আমার আত্মা ওই তাল গাছের মাথায় ভূত হয়ে তোমাকে দেখে বাবা। তোমাদের যে আমার খুব মনে পড়ে বাবা। মা, জুলি, মা আমার, জুলি, গিন্নি, আমাদের মেয়ে, গিন্নি, আমাদের জুলি। মারে, মা, আমার বুকে আয় মা। মাগো, আমি তো চাইলেও তোমাদের আর স্পর্শ করতে পারবো না। আমি যে ভূত হয়ে গেছি। তোমাদের বেগুন খেতে রোজ বেগুন চুরি হতো, এটা আমি সহ্য করতে পারতাম না। আর তাই তো এদের বেগুন আর চিংড়ি করে দিয়েছিলাম। আমাদের খুব ভুল হয়ে গিয়েছিল, দয়া করে আমাদের ক্ষমা করে দেবেন। তোরা তোদের ভুল বুঝতে পেরেছিস, তাই ক্ষমা করলাম। আর কোনোদিনও যদি এমন ভুল করেছিস, তবে তোদের অবস্থা এর চেয়েও খারাপ হবে। না না, আমরা আর কখনো এমন করব না। বোন, বাড়িতে চল এবার। না জানি বাবা মা আমাদের জন্য কত চিন্তা করছে।
বাবা মা, আমারও যাবার সময় হয়ে গেছে। এবার যে আমায় যেতে হবে। মারে, তুই যাস না রে মা, ফিরে আয়, তুই ফিরে আয় মা। আচ্ছা শাশুমা, আপনার মেয়ের আত্মাকে দেখে তো মনে হলো সে খুব ভালো ছিল। ও মরলো কিভাবে? মারে, একটা কঠিন রোগে মেয়েটা আমার মারা যায়। অভাবের জন্যে ভালো চিকিৎসাও করাতে পারিনি, আর তাই জন্যেই মেয়েটিকে আমরা হারিয়ে ফেলি। আপনাদের সাথে যেটা হয়েছে খুব খারাপ হয়েছে। সৃষ্টিকর্তা আপনাদেরকে ধৈর্য ধারণ করাক। দাদা চল এবার, বাবা মা হয়তো আমাদের জন্য পথ চেয়ে বসে আছে। শাশুমা, আপনারা ভালো থাকবেন। তারা দু ভাই বোন বাড়ি ফিরে এলো। তাদের দু ভাই বোনকে দেখে তাদের মা কান্নায় ভেঙে পড়ল। মারে, তোরা এতদিন কোথায় ছিলি? তোদের কত খুঁজেছি বল। দেখ, তোদের বাবাও সুস্থ হয়ে গেছে। বাবা, বাবা সুস্থ হয়ে গেছে? হ্যাঁ রে মা, আমি সুস্থ হয়ে গেছি। তোদের চিন্তায় এ কদিনে যে আমার অবস্থা আরো খারাপ হতে চলেছে রে। আমরা তো চলে এসেছি বাবা, দেখো আর কিচ্ছু হবে না। আমরা একটা বিপদে পড়েছিলাম, তাই তো বাড়ি ফিরতে পারিনি। কি বিপদে পড়েছিলি বাবা? এরপর শিবু তার বাবা মাকে সব কথা খুলে বলল। মা, বাবা, তোমরা আমাদের ক্ষমা করে দিও। আমরা জানতাম যে এটা খুব অন্যায়, তবে সত্যি তখন আমরা নিরুপায় ছিলাম। এমন ভুল আর কখনো করিস না বাবা। তোরা যে ওই বিপদ থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরে এসেছিস, এটাই আমাদের জন্য সৌভাগ্যের। চল বাবা, এবার ঘরে চল। আগে কিছু খেয়ে নিবি চল। কতদিন না খেয়ে আসিস কে জানে। আজ নিজের হাতে তোদের রান্না করে খাওয়াবো। সময়টা ছিল বর্ষাকাল। আকাশে কালো মেঘে ছেয়ে গেছে, চারিদিকে অন্ধকার হয়ে এসেছে। মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। হায় সৃষ্টিকর্তা, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। তাড়াতাড়ি গিয়ে উঠোন থেকে কাপড়গুলো নিয়ে আসি। মালতী দৌড়ে বাইরে গেল কাপড়গুলো তুলতে। কাপড় তুলতে তুলতে অমনি হুড়মুড়িয়ে বৃষ্টি চলে এলো। ইস, ভিজেই গেলাম তো। আরেকজনের কি কোনো হুঁশ আছে? সেই দুপুরে কটা খেয়ে ঘুমিয়েছে তো ঘুমিয়েছে, আর কোনো হুঁশ নেই। বলি শুনছো, এবার ওঠো না, পড়ে পড়ে আর কত ঘুমাবে? আহ গিন্নি, জ্বালিও না তো, আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও। তোমার জ্বালায় একটু ঘুমিয়েও শান্তি নেই। ইস, কথা শোনো লোকের। আমি নাকি ওদের জ্বালাই, শান্তিতে ঘুমোতে দিই না। কথাগুলো শুনলে গায়ে জ্বালা করে। ইস গিন্নি, একটু চুপ করো তো। তোমার ঘ্যান ঘ্যান আর ভালো লাগছে না। নাও, আমি উঠে গেছি, এবার তোমার শান্তি। ওগো, রাগ করছো কেন? বাইরে দেখো কি মুষলধারে বৃষ্টি নেমেছে, আর তাই জন্যই তো তোমায় ডাকছিলাম। কই দেখি তো। তাই তো গিন্নি, এ তো প্রচুর পরিমাণে বৃষ্টি নেমেছে। হ্যাঁ গো হ্যাঁ, এজন্যই তো তোমায় ডাকছিলাম। যাক, ভালোই হলো। যে পরিমাণে রোদ গরম পড়েছিল, বৃষ্টি পেয়ে সবকিছু ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। গাছপালাগুলো আবার সতেজ হয়ে যাবে, মানুষ পশু পাখিগুলো সব হাঁপ ছেড়ে বাঁচবে। এভাবে বেশ কিছুক্ষণ বৃষ্টি হবার পর বৃষ্টি থেমে গেল। গিন্নি, বৃষ্টি তো থেমে গেছে, এবার একটু বাইরে থেকে ঘুরে আসি। তোমার যদি বাইরে কোনো কাজ থাকে তাহলে তাড়াতাড়ি সেরে নাও। ঠিক আছে, তুমি এই বেলায় আর বেশিক্ষণ বাইরে থেকো না, তাড়াতাড়ি ঘরে ফিরে এসো কিন্তু। ঠিক আছে, আসবো। মাঠ ঘাটের কি অবস্থা দেখেই চলে আসবো। মঙ্গল বাইরে চলে গেল।
মালতী বাড়ির কাজগুলো শেষ করতে লাগলো। বাবা, কত বৃষ্টি নেমেছে! মাঠ ঘাটগুলো সব পানিতে ভরে গেছে। চারদিকের পরিবেশটা কত সুন্দর দেখা যাচ্ছে। যাই, এবার বাড়ির দিকে যাই। মঙ্গল বাড়ি ফেরার পথে একটা ছোট্ট ডোবা দেখতে পেল। ডোবার মধ্যে মাছ কিলিবিলি করছে। কি রে, মনে হচ্ছে এই ডোবায় বেশ কিছু মাছ আছে। দেখি গিয়ে মাছগুলো ধরতে পারি কিনা। মনে তো হচ্ছে সবগুলো চিংড়ি মাছ। মঙ্গল একে একে সবগুলো মাছ ধরতে লাগলো। সে অনেকগুলো চিংড়ি মাছ পেল। বাহ, অনেকগুলো চিংড়ি মাছ পেয়েছি। মাছগুলো তো দেখতে বেশ বড় বড়। যাই, বাড়ি নিয়ে যাই। গিন্নি দেখলে খুব খুশি হবে। মঙ্গল রাস্তা দিয়ে হাঁটছিল, তখন সাবু নামের এক লোকের সাথে দেখা হলো। মঙ্গল দাদা, তাই চিংড়িগুলো কত দিয়ে কিনলে গো? বেশ বড় চিংড়ি মনে হচ্ছে। না রে হাবু, কিনিনি, একটা ডোবা থেকে ধরেছি। তাই বুঝি? কি কপাল তোমার, এমন সুন্দর মাছ পেয়েছো। এত মাছ তো আমার চোখে পড়ে না বাবু। চোখ দিয়ে খুঁজবি তবেই তো পাবি। আচ্ছা ঠিক আছে হাবু, আমি তাহলে বাড়িতে যাই, কেমন? গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো, দেখো কি নিয়ে এসেছি। এই তো আসছি, মাত্রই তো গেলে, আবার এর ভেতরেই ফিরে এলে। এই দেখো তোমার পছন্দের চিংড়ি মাছ। আরে বাহ, মাছগুলো তো বেশ বড় বড়। তাছাড়া তুমি এই অবর বেলায় মাছ কোথা থেকে কিনলে? কিনিনি গো গিন্নি, মাছগুলো ধরেছি। একটা ডোবায় মাছগুলো কিলবিল করছিল, তাই ধরে নিয়ে এসেছি। তা বেশ তো, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি মাছগুলো কুটে ধুয়ে আনি, তারপর রান্না করব। মালতী মাছ কুটে ধুয়ে রান্না করার জন্য রান্নাঘরে এলো। ও গিন্নি, বলি মাছগুলো কি রান্নায় বসিয়ে দিয়েছো? না গো, কেন? এই তো এখন বসবো। গিন্নি, যদি রাগ না করো তাহলে একটা কথা বলবো। কেন গো, আমি কি সবসময় তোমার উপর রাগ করি নাকি? বলো, কি বলবে? বেশ কিছুদিন ধরে কচু চিংড়ির ঝোল খেতে খুব ইচ্ছে করছে। আজ এই চিংড়িগুলো দিয়ে একটু কচু চিংড়ির ঝোল করবে, কেমন? ও, এই কথা? হ্যাঁ, করব না কেন। যাও, তুমি ঘরের পেছন থেকে কচুটা কেটে নিয়ে এসো। আজ সুন্দর করে কচু চিংড়ির ঝোল করে খাওয়াবো তোমায়। এই তো লক্ষ্মী বউ আমার, এক্ষুনি কচু কেটে নিয়ে আসছি। মঙ্গল কচু কেটে তার বউকে দিল, আর তার বউ রান্না শুরু করলো। কই গো, আসো, আমার তো রান্না শেষ হয়ে গেছে। তোমাকে আর ডাকতে হবে না গো গিন্নি, তোমার কচু চিংড়ির ঝোলের সুন্দর সুঘ্রাণে চারদিকে মমো করছে তো। আমি তো থাকতে পারছি না, শিগগিরই খেতে দাও তো। মঙ্গলদের বাড়ি থেকে একটু দূরে ছিল একটা শেওড়া গাছ। ওই গাছেই থাকতো এক পেতনি। এই সুন্দর সুঘ্রাণ তার নাকেও গেল। কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, মনে হচ্ছে চিংড়ি মাছের তরকারি রান্না করেছে। যাই তো, গিয়ে দেখি কার বাড়ি থেকে আসছে সুঘ্রাণ। পেতনিটির ঘ্রাণে ঘ্রাণে মঙ্গলের বাড়ি এসে পৌঁছল। আমি তোমায় ভাত বেড়ে দিই। তোরা কি রান্না করেছিস? যার ঘ্রাণে আমি থাকতেই পারলাম না। চারিদিকে ঘ্রাণে যে মোমো করছে। ওগো, বাইরে মনে হচ্ছে কেউ কথা বলছে, দেখো তো কে। আমাকে কটা ভাত দে। তোর চিংড়ি মাছের তরকারি সুঘ্রাণে আমি আর থাকতে পারছি না, আমায় খেতে দে। কে 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 কথা বলে? কে ওখানে? আমি পেতনি, শীঘ্রই আমায় খেতে দে, না হয় তোদের ঘাড় মটকাবো, মাথা চিবিয়ে খাবো, মাংস গিলে খাবো।
ওরে বাবা রে বাবা, পেতনি পেতনি, গিন্নি, ও গিন্নি, আমাকে বাঁচাও, পেতনি আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেললো গো, আমি আর বাঁচবো না গো গিন্নি, গিন্নি গো। কেন আমাদের ঘাড় মটকাবে? আমরা তো তার কোনো ক্ষতি করিনি। বিনা দোষী তুমি আমাদের ঘাড় মটকাবে কেন? আর তুমি এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, আমায় খেতে দে, আমার খুব খেতে পেয়েছি। খাবার না দিলে তোদের ঘাড় মটকে খাবো। চিংড়ি খেতে আমার খুব ভালো লাগে। চিংড়ি খেতে ভালো লাগে সে না হয় বুঝলাম। আমাদের বাড়ি এসেছো, বসো বাপু, একটু গল্প করি, তারপর না হয় খেতে দেব। তা না, তুমি খালি বলছো ঘাড় মটকে দেবে। গিন্নি, তোমার মাথা কি ঠিক আছে? তুমি পেতনিকে বসতে বলছো কেন? নিজের বিপদ নিজেই ডেকে আনছো। চুপ করো তো, তুমি না পুরুষ মানুষ, এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, চুপ করে থাকো আর দেখো আমি কি করি। হ্যাঁ, কথাটা তো তুই মন্দ বলিসনি। আচ্ছা নে, আমি এখানে বসি আর তুই আমার জন্য খাবার নিয়ে আয়। খেতে খেতে তোদের সাথে বসে গল্প করবো খন। আচ্ছা পেতনি দিদি, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। গিন্নি, বলি কি, পেতনি তোমার কোন কালের দিদি? তুমি দেশে আর মানুষ পেলে না, পেতনিকেই তোমার দিদি বানাতে হচ্ছে। তোমাকে না চুপ থাকতে বলেছি, তুমি এখানে বসে থাকো, আমি তোমার খাবার নিয়ে আসি। আগে খাবারটা দিয়ে পেতনি দিদির মাথা ঠান্ডা করতে হবে। ওরে বাবা গো, আমি পেতনির কাছে থাকতে পারবো না, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। তুমি কি বলো তো, পুরুষ মানুষ হয়ে এত ভয় পেলে চলে? আচ্ছা চলো আমার সাথে। এরপর মঙ্গলের বউ পেতনির জন্য ভাত আর কচু চিংড়ি ঝোল নিয়ে এলো। এই নাও গো পেতনি দিদি, এইবার তুমি খেয়ে নাও, খাবার খেয়ে তোমার মাথা ঠান্ডা করো। খুব খিদে পেয়েছে। খিদে পেলে আবার আমার মাথা ঠিক থাকে না। তোদের কচু চিংড়ি খানে আমার খিদেটা আরো দ্বিগুণ বেড়ে গেছে। তাড়াতাড়ি খেয়ে নাও। পেতনি এবার খাওয়া শুরু করলো। খেতে খেতে বলতে লাগলো, বাহ মালতী, তুই তো খুব সুন্দর রান্না করিস। রান্না খুবই সুস্বাদু হয়েছে। তা তোরাও আমার সাথে খেয়ে নে না, তোরা তো খাসনি। আচ্ছা তুমি তাহলে খেতে লাগো, আমি আমাদের খাবার আনছি। না না, আমি পেতনির সাথে থাকবো না, ভাত আমার গলা দিয়ে নামবে না। পেতনিকে দিয়ে কোনো বিশ্বাস আছে নাকি? ভাত খেতে খেতে কখন না জানি আমার ঘাটটাই মটকে দেয়। আমি থাকবো না বাপু। এই মালতী, তোর বড়টা এত ভয় করে কেন রে? পুরুষ মানুষের এত ভয় থাকলে চলে? আমি তোদের ঘাড় মটকাবো না, যা তোরা খেয়ে নে। ঠিক বলছো তো, মনে থাকে যেন। হ্যাঁ থাকবে। আমাকে চালাস না তো, শান্তিতে খেতে দে, না হলে কিন্তু। না না না, আমি যাচ্ছি। এরপর তারা সবাই একসাথে খাবার শেষ করলো। আহাহাহাহা! পেট মন দুটোই ভরে গেছে। আমাকে মাঝে মাঝে এমন সুন্দর করে রান্না করে কচু চিংড়ির ঝোল খাওয়াবি, না হলে কিন্তু তোদের খবর আছে। ঠিক হয়েছে, এবার ঠেলা বোঝো আর একটু দিদিকে খাওয়াও, আরো যত্ন আত্তি করো তোমার পেতনি দিদিকে। তুমি চুপ করো ও পেতনি দিদি, আমরা তো গরিব মানুষ, তোমাকে রোজ রোজ কোথা থেকে চিংড়ি খাওয়াবো বলো? আমরা তো নিজেরাই ঠিক মতো খেতে পাইনি। আমাকে খেতে দিবি নে, তাই বলে মিথ্যে কথা বলছিস? খেতে পাস না, তাহলে চিংড়ি পেলি কোথা থেকে? এই মাছ তো উনি মাঠ থেকে ধরে এনেছে, আজ না বৃষ্টি হয়েছিল তাই মাঠ থেকে ধরে এনেছিল। হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ একদম সত্য কথা, একটুও মিথ্যা বলছি না। কচু না হয় বাড়িতেই আছে, ওটা রান্না করে দিতে পারবো, কিন্তু চিংড়ি পারবো না। সেটা তো বুঝলাম, কিন্তু কি করা যায়? পেয়েছি। কি আবার পেলে? নে, তোর সমস্যার সমাধান পেয়েছি। এইটা নে, এইটা তোর সমস্যার সমাধান। ওটা কি গো পেতনি দিদি? আগে হাত তো বাড়া, তারপর বলছি। এই গিন্নি, মোটেও হাত বাড়িও না কিন্তু, পেতনিকে দিয়ে কোনো বিশ্বাস নেই। মনে ভয় নিয়ে মালতী হাত বাড়িয়ে দিল।
পেতনিটি মালতীর হাতে দিয়ে দিল। ও মা, এই যে চিংড়ি মাছ দেখছি। ও পেতনি দিদি, একটা চিংড়ি মাছ দিয়ে আমরা কি করব? এই মাছটা দিয়ে তোরা চাষ করবি, দেখবি তোদের আর মাছের কোনো চিন্তা করা লাগবে না। তোমার পেতনি দিদি যে কি বলে, একটা চিংড়ি দিয়ে আবার চাষ হয় নাকি? মঙ্গল, তুই বেশি কথা বলছিস। এটা জাদুর মাছ, এটা পানিতে ছেড়ে দিলেই পুকুরে মাছে ভরে যাবে। কিন্তু আমাদের যে কোনো পুকুর নেই, তাহলে আমরা মাছ চাষ করব কি করে? তারও সমাধান খুঁজে পেয়েছি, এক্ষুনি করে দিচ্ছি। এরপর পেতনি তার জাদু শক্তি দ্বারা মঙ্গলের বাড়ির একপাশে একটা ছোট্ট পুকুর কেটে দিল। যা মালতী, মাছটা পুকুরে ছেড়ে দে, দেখবি সকালে পুকুর মাছে ভরে গেছে। আমি তাহলে গেলাম। মাঝে মাঝে কিন্তু কচু চিংড়ির ঝোল করে আমায় খাওয়াতে ভুলিস না। মালতী মাছটি পুকুরে ছেড়ে দিল। পরদিন সকালে, ওগো ওগো দেখো না, সারা পুকুর সে মাছে ভরে গেছে। পেতনিকে দিদি বানিয়ে কি কোনো ভুল করেছি বলো? না গো, তুমি কোনো ভুল করনি। পেতনিকে দিদি বানিয়ে খুব ভালো করেছো। মাঝে মাঝে কচু চিংড়ির ঝোল করে তোমার পেতনি দিদিকে ডেকো, কেমন? এরপর থেকে মালতী প্রায় কচু চিংড়ি ঝোল করে পেতনিকে খেতে ডাকতো। পেতনিও খুব তৃপ্তি নিয়ে কচু চিংড়ির ঝোল খেত আর মালতীর হাতে রান্নার খুব প্রশংসা করত। গিন্নি, ও গিন্নি, আসি গো। আজ অবশ্যই একটু খিদে লেগেছিল, কিন্তু তোমার রান্না তো হয়নি। না খেয়ে আজ যেতে হবে, তাছাড়া আর কি। তোমার রোজগার যেমন ধীরে ধীরে, আমার রান্নার গতিও তেমন ধীরে ধীরে। ভালোভাবে রোজগার করলে তবেই ভালোভাবে রান্নাটাও করব, বুঝেছো? গিন্নি, এ আয় রোজগারের সাথে রান্নার কি সম্পর্ক? এইটাই তো বুঝলাম না, বলো তো। সম্পর্ক নেই বলছো? কি দিয়েছো? হ্যাঁ, এই পর্যন্ত আমায় কি দিয়েছো শুনি? একটা সোনার হার? না। একটা সোনার দুল? তাও তো না। আমার তো কোনো সুখই তুমি পূরণ করতে পারোনি। হ্যাঁ, তা অবশ্যই পারে, তবে বেশি লোভ করা ভালো নয়, বুঝেছো গিন্নি? আমরা যেমন আছি তেমনটি ভালো। ভালো? এটা তোমার কাছে ভালো হতে পারে, আমার কাছে না, বুঝলে? ধুর, তোমার সাথে বকে কোনো আর লাভ নেই। তার থেকে তুমি থাকো, আমি গেলাম। বাবা, ও বাবা, আজকে তোমার সাথে আমাকে নদীতে নিয়ে যাবে? হ্যাঁ, যাবি নাকি বাবা? বলছিস যখন, আয়, দুজনে মিলে না হয় আজ কিছু মাছ ধরা যাবে, কি বলিস? বুঝেছিস ভাই, ওই গদাইটাও বেশ পারে বটে। রোজ রোজ জাল ফেলে, ওর জালে তো মাছ বাঁধেই না, শুধু শুধু বেচারা কষ্ট করে। ও মাছ না পেলে কি হবে রে ভাই? ওর কাছে ধনী হবার অনেক বড় সুযোগ থাকার পরেও দিনের পর দিন এভাবে কষ্ট করে। এজন্যই ওর বউর কাছে ও রোজ রোজ গালি খায়, মন্দ কথা শোনে। বাবা, কখন থেকে জাল ফেলছো, কিন্তু একটা মাছও তো জালে বাঁধলো না। বাড়ি গেলে মা তো তোমাকে আজও বকবে। ও আমার অভ্যাস হয়ে গেছে রে, তোর মায়ের বকবকানিতে এখন আর আমার কিচ্ছু হয় না। ঘরে তো আজ কোনো বাজার নেই বাবা, দেখো আজ মা খুব বকবে কিন্তু। গদাই ও তার ছেলে খালি জাল নিয়ে আজও বাড়ি ফিরে এলো। ধুর, আজও কোনো মাছ পেলাম না। গিন্নি, মাছ নেই তো কি হয়েছে, গরুর দুধ তো হচ্ছে, আজ থেকে হাত ডুবিয়ে না হয় দুধ দিয়ে ভাত খাবো, কি বলো? মানুষ এভাবে কদিন বাঁচতে পারে শুনি? কি ঘন্টর জেলে হয়েছো তুমি, রোজ রোজ মাছ না নিয়ে খালি হাতে বাড়ি ফেরো। গিন্নি, মাছ না পেলে আমি কি করব? প্রতিদিন তো চেষ্টা করি, তবুও যদি মাছ না পাই তবে কি দোষ আমার, বলো তুমি? না, দোষ তোমার কেন হবে? দোষ তো আমার যে আমি তোমার ঘরে এখনো রয়েছি। তুমি তো সোনার নদীর নীল মাছের খোঁজ জানো, তবে সেখানে যাও না কেন শুনি?
গিন্নি, আমি লোভের বশবর্তী হয়ে কোনো কাজ করতে চাই না। সেখানে লোভ নিয়ে গেলে নির্ঘাত মৃত্যু। তুমি তো জানো। জেনেও কেন রোজ রোজ সোনার নদীর কথা বলো? মরণ না চাই, আমাকে একবার বলো দেখি। আমি চাই না, আমি গিয়ে সেখানে নীল মাছটা ধরে আনি, দেখি কেমন মৃত্যু হয় আমার। দুটো ভাত দিলে দাও, না হলে আমি এই বের হলাম। এত কিছু বাপু আমি জানি না। তোমাকে এই 10 দিন সময় দিলাম, এর ভেতর সোনার নদীর খোঁজ এনে আমায় দেবে, না হয় আমি নিজেই সেই নদীতে যাবো, এই বলে রাখলাম। রাজেশ ও মহেশ গদাইয়ের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। তারা গদাইয়ের স্ত্রীর মুখে সোনার নদীর কথা শুনে দাঁড়িয়ে গেল। দেখেছিস মহেশ, তোকে তখন বললাম না ওর কাছে ধনী হবার কারণ আছে, এই সেই সোনার নদী। বুঝেছিস? এতদিন তো আমি সঠিকটা জানতাম না, আজ শিওর হলাম সোনার নদীর খোঁজও জানে। কিন্তু তুই কিভাবে জানিস ওর কাছে ধনী হবার কারণ আছে? আমার দাদু বলতো কোথায় যেন একটা সোনার নদী আছে, সেই নদীতে একটা নীল মাছ আছে। ওই নীল মাছটা যে আনতে পারবে সে এই জগতের সব থেকে ধনী হবে। তোর দাদু কি জানতো না ওই সোনার নদীটা কোথায়? না রে, এটা আমার দাদু জানতো না, জানতো এই গদাইয়ের দাদু। সেটা যে এক গাধাকে জানিয়ে গেছে সেটা এতদিন জানতাম না, আজ পুরোপুরি ভাবে জানতে পারলাম। জেনে আর কি করবি? যেতে তো পারবি না। যেতে পারলে তো সোনা সহ নীল মাছটা নিয়ে বাড়ি ফিরতাম। যেতে পারবো না কেন? আমরা যদি ওই গাধাটাকে জোর করে ধরে মেরে ফেলার ভয় দেখাই তবে অবশ্যই ও বলবে, জানিস তো আমি যে অনেক দিন ধরে সোনার নদীর খোঁজ করছি। কিরে, তুই থাকবি আমার সাথে? বল না। আচ্ছা আচ্ছা বেশ, তবে আজ রাতেই গদাইয়ের বাড়িতে এসে আমরা ওকে শক্ত করে ধরবো, দেখি বেটা কোথায় যায়। সেদিন রাতে সবাই ঘুমিয়ে যাবার পর মাঝরাতে রাজেশ ও মহেশ মুখে একটা ধারালো ছুরি নিয়ে গদাইয়ের ঘরে ঢুকে পড়ল। চুপ, একদম চুপ, না হলে এই ছুরি দিয়ে গলাটা একদম নামিয়ে দেব। আরে ভাই, আমাদের বাড়িতে চুরি করার মতো কিছুই নেই, তোমরা ভুল জায়গায় এসেছো। ভুল কি সঠিক জায়গা সেটা তো পরে বুঝতে পারবে, আগে বলো সোনার নদীর রাস্তাটা কোথায়? জানি না, আমি কিচ্ছু জানি না, তোমরা শুধু শুধু আমার বাড়িতে এসেছো। মিথ্যা বলিস না, আজ যখন তোর বউয়ের সাথে এসব নিয়ে কথা বলছিলি তখন আমরা সব শুনেছি। এবার বলবি না মরবি? আমার জীবন গেলেও আমি বলবো না, তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো। ওগো, তুমি এমন করে বলো না, দয়া করে তুমি ওদেরকে বলে দাও। না গিন্নি, এ কথা কোনো উপযুক্ত লোককে বলার জন্য। এদের মতো ডাকাতের হাতে নীল মাছকে তুলে দিলে সে কোনোদিনও মুক্তি পাবে না। তাহলে তোকে বাঁচিয়ে রেখে আর কি করব? মর তুই। এটা তুই কি করলি ভাই? ঠিক করেছি, ও থাক এবার নীল মাছ নিয়ে। তাড়াতাড়ি পালা, চল এখান থেকে, তাড়াতাড়ি বের হ। এইটা কি হলো রে? ও বলাই, তাড়াতাড়ি এইদিকে আয় বাবা, তোর বাবা যে মরে গেল। ও বাবা, তোমার কি হলো? বাবা, ও বাবা, মা তাড়াতাড়ি বাবাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, বাবার কি হলো? না রে বাবা, আমার সময় প্রায় শেষ, আমি আর বাঁচবো না। তোকে যেটা বলি মন দিয়ে শোন, ওই নদী পার হলে পর পর দুটো দ্বীপ পড়বে, ওই দুটো দ্বীপ পার হয়ে তৃতীয় দ্বীপে যাবি, যেখানে একটাই মায়াবী গাছ দেখতে পাবি। ওই গাছে একটা দরজা দেখতে পাবি, সেই দরজা খুলে সোজা রাস্তা দিয়ে হেঁটে সামনে একটা সোনার নদী পাবি। সেই নদীতে একটা নীল মাছ আছে, ওই মাছটিকে বাঁচাস বাবা। বাবা, তবে তুমি কেন এতদিন ওই মাছটিকে রক্ষা করনি? তাহলে আজ তোমাকে মরতে হতো না। ওখানে লোভিত মন নিয়ে যাওয়া যাবে না রে বাবা। তোর মায়ের লোভের কারণে আমি মাছটিকে এতদিনেও বাঁচাতে পারিনি। আমি জানি তোর মন খুব ভালো, তুই তুই পারবি। বাবা, ও বাবা, কথা বলো বাবা, কথা বলো। এসব এসব কিছু আমার জন্য হয়েছে, আমি বেঁচে থেকে কি করব?
বেশ কিছুদিন হয়ে গেল। গদাই মরার পরে গদাইয়ের স্ত্রীও শান্ত হয়ে গেল। একদিন সে তার ছেলে বলাইকে ডেকে বলল, বাবা, এতদিন তো লোভে অন্ধ হয়ে তোর বাবাকে সোনার নদীতে যেতে বলেছি। আজ আমি তোকে বলছি, যা বাবা, সোনার নদী সেই নীল মাছকে মুক্ত কর। মা, ওই নীল মাছের ভেতরে এমন কি আছে যে বাবাকে ডাকাতরা মেরে ফেললো? সঠিক তো আমি জানি না রে বাবা, তবে শুনেছি মাছের নাকি অনেক শক্তি আছে। তুই বাকিটা না হয় নীল মাছের কাছেই শুনিস। আচ্ছা, তাহলে আমি আজই রওনা দেব সেই দ্বীপে। তুমি নিজের প্রতি খেয়াল রেখো মা। কি ভয়ানক দ্বীপ! আমার তো খুব ভয় করছে। না না, এই সময় ভয় পেলে চলবে না, মনে সাহস নিয়ে পথ চলতে হবে। বাবা যে আমাকে আদেশ দিয়ে গেছে। বলাই প্রথম ও দ্বিতীয় দ্বীপ পার হয়ে তৃতীয় দ্বীপে এসে দেখলো দ্বীপে একটাই গাছ। দ্বীপটা রোদের আলোয় যেন চকচক করছে। দ্বীপটা দেখতে খুবই সুন্দর। চারপাশে ছোট ছোট গাছের ভেতরে এই একটাই বড় গাছ। গাছটির নামের সাথে দেখতেও মায়াবী, কিন্তু এর দরজা কই? চারপাশ তো সমান। এই তো, এটাই মনে হচ্ছে সেই দরজা, কিন্তু দরজাটা খুলবো কিভাবে? লাল আলোটিকে একবার স্পর্শ করে দেখি তো। এই তো, দরজা খুলে গেছে। এই তো সেই নদী, সোনার নদী। কিন্তু এত বড় নদীতে সেই নীল মাছটি কোথায় খুঁজবো? আমাকে কোথাও খুঁজতে হবে না। আমি তো কত বছর ধরে এই নদীর পাড়ে অপেক্ষা করছি যে কেউ আমায় বাঁচাতে আসবে। কোথায় কোথায় কথা বলছো? নিচের দিকে তাকাও, এই যে এখানে আমি। কি সুন্দর নীল মাছ! হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। আমি তোমাকে নিতে এসেছি, চলো আমার সাথে। তুমি আজ থেকে মুক্ত। তোমার চোখের সামনে এত সোনা, আর তুমি সোনা নেবে না? না গো নীল মাছ, আমার কোনো কিছুর ওপর লোভ নেই। বাবার কথা মতো আমি তোমাকে নিতে এসেছি। চলো এবার উপরে উঠে এসো। জায়গাটা বেশ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। সুন্দর তো বটে, আমার জন্য সুন্দর না। আর এই তো আমরা বাইরে চলে এসেছি। বলাই, তুমি সোনার নদী দরজাটা চিরদিনের জন্য বন্ধ করে দাও। কিভাবে? ওই ছোট্ট আলোটা ওখান থেকে উঠিয়ে ফেলো, তাহলে চিরদিনের জন্য এই দরজাটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে নীল মাছ। এবার তুমি আমার পিঠে চড়ে বসো, আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিচ্ছি। আগে আমাদের এই দ্বীপটা পার হতে হবে, তবেই আমরা মুক্ত হতে পারবো। নীল মাছ থেকে তো তুমি নীল পরি হয়ে গেছো। এত সময় ধরে আমি তো কিছুই বুঝতে পারিনি। মা, ও মা, এই দেখো আমরা চলে এসেছি। এসেছিস বাবা, এসেছিস? কই কই সে নীল মাছ? আর এটাই বাকি? মা, সেই নীল মাছটি হলো এই নীল পরি। কিন্তু তোমরা কিছুই বুঝতে পারছো না, তাই তো? আসলে আমি একটা নীল পরি ছিলাম। আমার কাছে একটা অদ্ভুত শক্তি আছে। আমি যে কাউকে ধনী হবার শক্তি আর অমরত্ব হবার শক্তি দিতে পারি। আর এটা নিয়ে আমার খুব অহংকার ছিল। এই অহংকারের জন্য এক সন্ন্যাসী আমায় অভিশাপ দিয়েছিল। আজ অনেক বছর যাবত ওই সোনার নদীতে আটকে রেখেছে সন্ন্যাসী। সে আমায় বলেছিল, যদি কোনো শর্ত বিনা শর্তে আমায় এই সোনার নদী থেকে মুক্ত করে, তবেই আমি সাপ মুক্ত হব। আহ, আমার ছেলেটা সত্যি অনেক সৎ হয়েছে, ঠিক ওর বাবার মতো। কিন্তু আমি সব জানি। বলাইকে আমি দুটো শক্তি দিতে চাই, সে যেন সারা জীবন ভালোভাবে চলতে পারে। আমার কিছুই লাগবে না, তুমি এবার তোমার রাজ্যে ফিরে যাও। আমি এগুলো তোমায় খুশি হয়ে দিলাম। আর এই জলটা আসলে দেখতে সোনার হলেও নীল পানি, আর নীল মাছগুলো দেখতে নীল হলেও সব সোনার।
এখান থেকে কখনোই মাছ ফুরোবে না। আর তোমাদের প্রয়োজন মতো এই মাছ নিতে পারো। এখন আমি আসি। এইসবের কিছু দরকার হতো না। আজ যদি তোর বাবা বেঁচে থাকতো শুধু। আজ সব আছে, কিন্তু কিন্তু তোর বাবাই নেই। কেঁদো না মা, মনে করো এই সব কিছুর ভেতরেই আমাদের বাবা আমাদের সাথেই আছে। কেঁদো না মা।